আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ মাহমুদ তৌহিদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইজি আইএমসিআই বা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস সম্বন্ধে কিছু বলার জন্য। আইএমসিআই আসলে আইএমসিআই যেটা সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এটা আমাকে যখন বলা হলো যে আইএমসিআইটা সম্বন্ধে কিছু বলার জন্য আমি তখন খুব খুশি হয়ে গেলাম। কারণ এই জিনিসটা হচ্ছে আপনি ধরেন যে একটি প্রফ পরীক্ষায় একেবারে খাদের কিনারা পড়ে গিয়েছেন, ফেল করে যাচ্ছেন। এই মুহূর্তে আপনাকে কিন্তু পাশের খাতায়, পাশের লিস্টে নিয়ে আসতে পারে আইএমসিআই। আপনি ধরেন আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন ডিজিজ পারলেন না, নেফ্রোটিক সিনড্রোম, এজিএন এসব কিছু পারলেন না। তখন ডাক্তার স্যাররা বলবে, চলো তোমাকে আমি এটা জিজ্ঞেস করি, আইএমসিআই তুমি বলো তো বাবা, আইএমসিআই কি? তো সচরাচর যেটা দেখা যায় যে আইএমসিআই দেখা যাচ্ছে সেটা আমাদেরকে সেভাবে করে পড়া হয় না বলতে মনে করি আইএমসিআই খুব সহজ একটা জিনিস। এই সহজ জিনিসটা আমরা হচ্ছে কি কিভাবে করে আমার মনে করি যে এটা তো না পড়লেও হয়, কিন্তু দেখা যায় ধরলে পারা যায় না। তাহলে আমার কাছে মনে হয় আইএমসিআই খুব গুরুত্বপূর্ণ। আর আইএমসিআইটা আরেকটু গুরুত্বপূর্ণ যেটা, যেহেতু হচ্ছে কি আপনি যদি একটা শিশু চিকিৎসক না, আপনি যদি নর্মাল এমবিবিএস পাস করতে চান আপনাকে আইএমসিআই জানতে হবে। আজকে আইএমসিআই সম্বন্ধে আমি প্রথমে যে কথাটা আমার হেডলাইন যেটা বলছি যে why আইএমসিআই ইম্পর্টেন্ট। From 1993 to 2014 এই এতগুলো বছরের মধ্যে আমাদের আন্ডার 5 মর্টালিটি রেট 133 to 46 নেমে এসেছে। ইনফেন্ট মর্টালিটি রেট 87 to 38 নেমে এসেছে। নিউনেটাল মর্টালিটি রেট 52 to 28 ডেথস নেমে এসেছে। সবগুলোর সাথে পার 1000 লাইভ বার্থ সংযুক্ত করে নেবেন। এখন ডেথস ইন নিউনেটাল পিরিয়ড, যেটা আমাদের যে নিউনেটাল পিরিয়ড বলতে বলা হয় 0 থেকে 28 দিন, জন্মের পর থেকে 28 দিন। এই 28 দিনে দেখা যায় যে আন্ডার 5 যে ডেথ হয়, সেই আন্ডার 5 ডেথের 60% সে 28 দিনের মধ্যেই হয়ে যায়। Why we should run IMCI, মানে আইএমসিআই প্রকল্প কেন চালাতে হবে? আমাদের সরকারে কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, বিভিন্ন রকম হেল্পিং বেবিস ব্রেথ আছে, বিভিন্ন রকম আমাদের চাইল্ড বাচ্চাদের জন্য, একটা শিশুদের জন্য আমাদের কিছু প্রোগ্রাম আছে। তার মধ্যে আইএমসিআই খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। তো আমরা জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটা হচ্ছে গিয়ে মানে আমাদের অনেকগুলো গোল ছিল। সেই গোলের মধ্যে 4 নম্বর যে টার্গেটটা ছিল সেটা ছিল আন্ডার 5 ইয়ার্স মর্টালিটি রেট আমরা কমিয়ে নিয়ে আসবো 48 per 1000 লাইভ বার্থ বাই 2015। এখন কিন্তু আমাদের বাংলাদেশে 46 per 1000 লাইভ বার্থ। তার মানে হচ্ছে আমরা কিন্তু এই এই আমাদের টার্গেটটা আমরা কিন্তু পূরণ করে ফেলেছি। এখন আমাদের তো আরো কিছু টার্গেট আছে, যেমন হচ্ছে আমাদের ইনফেন্ট মর্টালিটি রেট আমাদের নিয়ে আসতে হবে 31 per 1000 লাইভ বার্থে। তো এখন আমাদের দেশে আছে 38 per 1000 লাইভ বার্থ। আইএমসি জিনিসটা অত্যন্ত খুব বিরক্তিকর মনে হয়, কিন্তু আসলে আমি আপনাদেরকে যতটুকু পারবো আনন্দ দিয়ে পড়ানোর চেষ্টা করব। যেটা এই যে আমাদের দেশে যে এতগুলো যে ডেথ রেট কমে আসলো, এর কারণটা কি? আইএমসি এর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ইন্টারভেনশন, এই চাইল্ড ডিজিজের ক্ষেত্রে ইন্টারভেনশন আমরা নিয়ে এসেছি। যেমন ডিজিজগুলো নিউমোনিয়া, ডায়রিয়া, মিজলস, ম্যালেরিয়া, ম্যালনিউট্রিশন খুব কমন ডিজিজ ছিল। তো এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা করেছি অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়াল ইনফেকশনস, বিভিন্ন ভ্যাকসিনস, ভিটামিনস সবকিছু আমরা দিয়েছি। আপনারা কি জানেন কি জানেন না, এই যে ওটস স্যালাইন, যেটা ওটস স্যালাইনের আবিষ্কার কিন্তু বাংলাদেশে আইসিডিআরপি থেকে। তো এই যে ওটস স্যালাইন ফর ডায়রিয়া অনেক অনেক শিশু, অনেক বড়দেরও কিন্তু জীবন বাঁচিয়েছে। তো এটাকে আমি হেডলাইন দিয়েছি ম্যাজিক বিহাইন্ড ডিক্রিজড ডেথ রেট। এমবিবিএস লাইফে আপনাদের ভাইবা বোর্ডে খুব কমন কোশ্চেন করা হবে, যেমন হচ্ছে কি বাবা বলতো বাংলাদেশে আন্ডার 5 ডেথের 5টা কজ বলতো। আন্ডার 5 ডেথের 5টা কজের মধ্যে তো অনেকে দেখা যায় হা হয়ে তাকায় থাকে, কোনটা বলবো। তখন টিচাররা বলে ওঠে, বাবা তুমি কি ওয়ার্ডে যাও নাই? ওয়ার্ডে কি রোগী দেখছো তুমি? তখন আপনারা আসলে ওই মুহূর্তে অনেক কিছুই মনে থাকে না। আর শিশু ওয়ার্ডে দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চারা দেখা যায় যে আমরাও যেখানে শিশু ওয়ার্ডে যাওয়া মানেই হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা, অনেক সময়
বাচ্চাদের কথা বলছি না পেরে মনে হচ্ছে না আমি কি বুঝবো। তবে আপনারা এই যে কয়েকটা কজ লেখা আছে এই কয়েকটা কজ পট পট করে বলে যাবেন। এটা হচ্ছে causes of under 5 deaths in Bangladesh: pneumonia, birth asphyxia, drowning, prematurity or low birth weight, other neonatal causes and diarrhea. এখানে বার্থ অ্যাসফিক্সিয়া এবং ড্রনিং মাঝে একটি কমা মিস গিয়েছে। তাছাড়া অনেক আনডিফাইন্ড পসিবল সিরিয়াস ইনফেকশন হয়েছে, সে সিরিয়াস ইনফেকশন আছে, যেমন হচ্ছে কি আপনি বিভিন্ন রকম সেপ্টিসিমিয়া হতে পারে, সেটা কিন্তু এখানে আনা হয়নি। এবং আদার অনেক কজ আছে, যেমন হচ্ছে কি আপনার বিভিন্ন রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অনেক কিছু আছে যার কারণে বাচ্চা মারা যেতে পারে আন্ডার 5 এজে। তো আমি আপনার কাছে বলে রাখি যে আইএনসিএতে কিন্তু বিভিন্ন রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিকিউশন সেগুলো নেই। আইএনসিএ করা হয়েছে খুব কমন ডিজিজ, যাতে আমাদের প্রত্যেকটা হেলথ হেলথ পার্সন, যারা হেলথ কেয়ার প্রোভাইডার, সবাই যাতে আমরা একটা আইএনসি এর মাধ্যমে একটা ক্লাসিফিকেশন করে সেটা করতে পারি। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে আমরা যাচ্ছি। A more integrated approach in managing sick children is needed to achieve better outcome. এটা হচ্ছে রেশনাল ফর এভিডেন্স বেসড সিন্ড্রোমিক অ্যাপ্রোচ, এবং চাইল্ড হেলথ প্রোগ্রামস নিড টু মুভ বিয়ন্ড অ্যাড্রেসিং সিঙ্গেল ডিজিজ টু অ্যাড্রেসিং ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েল বিং অফ দ্য চাইল্ড। এখন হচ্ছে আমরা এখানে কিন্তু কিছু জিনিসটা কথা বলছি যে আমরা আইএমসিএ তে কিছু জিনিস, যেটা হচ্ছে আমাদের পরীক্ষা হর হামেশা কিছু কোশ্চেন স্যাররা জিজ্ঞেস করে। সেটির মধ্যে প্রথমে আমি আসছি স্ট্র্যাটেজি অফ আইএমসিএ। স্ট্র্যাটেজি অফ আইএমসিএ তে আপনাদের কাছে প্রথমে বুঝতে হবে যে স্ট্র্যাটেজি অফ আইএমসিএ তে আপনাদের কি হচ্ছে। স্ট্র্যাটেজি অফ আইএমসিএ তে আপনাকে বুঝতে হবে যে স্ট্র্যাটেজিতে আমরা কি করি বাচ্চাটাকে। প্রথমে হচ্ছে কিছু অসুস্থ বাচ্চা আসলো, সেটাকে আমরা ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্ট মানে খুব শ্বাসকষ্ট হচ্ছে বা সে অজ্ঞান হয়ে গেছে, সে খেতে পারছে না, তার লাইফ সেভিং কন্ডিশনে আমি কি করবো, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তারপর সে খুব ভালো হয়ে গেল, তারপর তাকে পুষ্টি দিব, নিউট্রিশন, ইমিউনাইজেশন অ্যান্ড আদার ডিজিজ প্রিভেনশন, প্রমোশন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই পাঁচটা জিনিস আপনারা মুখস্থ রাখবেন স্ট্র্যাটেজি। আইএমসিএ তে কি করা হয়? আইএমসিএ তে আমরা সবাই মনে করি কি পরীক্ষা কোশ্চেন করলে দেখা যায় যে শুধু একটা কথা বলে, স্যার ম্যানেজমেন্ট অফ সিক চিলড্রেন। তো সাথে যে আরো কিছু আছে, সিক চিলড্রেন করার পরও তাকে যে বাসাতে কিছু চিকিৎসা দিতে হবে সেটাও কিন্তু মানে বলতে হবে। তাকে নিউট্রিশন, ইমিউনাইজেশন, ডিজিজ প্রিভেনশন, প্রমোশন অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আপনাকে আনতে হবে। এটা কিন্তু মনে রাখবেন যে স্ট্র্যাটেজি অফ আইএমসি, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর আসছে অবজেক্টিভস অফ স্ট্র্যাটেজি। অবজেক্টিভস অফ স্ট্র্যাটেজির মধ্যে আছে টু রিডিউস আন্ডার 5 মর্টালিটি, to reduce the frequency and severity of illness and disability, to improve growth and development. এই জিনিসগুলো একটু বোরিং, কিন্তু আসলে একটু মন খারাপ করবেন না, একটু মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা জিনিসই তো, একটা প্রফ পাস করে যাবেন, ডাক্তার হয়ে যাবেন, কয়েকটা মুখস্থ রাখা উচিত না? আচ্ছা, তাহলে স্ট্র্যাটেজি গেল, অবজেক্টিভস গেল, এখন হচ্ছে কম্পোনেন্টস। কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টসে দেখেন যে কোনো সে কম্পোনেন্টস, আমরা যেমন একটা পরীক্ষা হলে খাতা কলম নিয়ে যাই না, খাতা কলম স্কেল জানিয়ে যায় না, তো একটা আইএমসি এর সম্পূর্ণ প্রোগ্রামটা আমাকে যদি কন্ডাক্ট করতে হয়, আমাকে কাদের কাদের সাহায্য লাগবে। তো আপনি মনে রাখবেন কাদের কাদের সাহায্য, কোথায় সাহায্য, কি হয় সেটা মনে রাখবেন। একটা লাইন খুব গন্ডগোল লাগাই ফেলে এখানে, সেটা হচ্ছে কি ইমপ্রুভমেন্টস। আপনি ইমপ্রুভমেন্টসটা পরে মনে রাখবেন, আগে হচ্ছে কি দেখেন। প্রথমে হচ্ছে কি কম্পোনেন্টস কি, ইমপ্রুভমেন্টস ইন কেস ম্যানেজমেন্ট স্কিলস অফ হেলথ কেয়ার প্রোভাইডার। মানে হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার কারা? এই জন্য গ্রামে গঞ্জে অনেক রকম মানে স্বাস্থ্যকর্মী আছে। আমরা কিন্তু যে অনেক যেটা শহরে বড় হয়েছে, আমরা কিন্তু অনেকে জানিই না যে গ্রামে গ্রামে ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী যায়, তাদেরকে বিভিন্ন রকম টিকা দেওয়ার জন্য, বিভিন্ন রকম পুষ্টিকর খাবার, মানে ওষুধ সম্বন্ধে জানানোর জন্য, পুষ্টিকর খাবার সম্বন্ধে জানানোর জন্য সেটা। তাহলে ইমপ্রুভমেন্ট ইন কেস ম্যানেজমেন্ট অফ স্কিলস অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স, improvements in the health system required for childhood illness, and improvements in family and community healthcare providers. তিনটা জিনিস মনে রাখবেন, হেলথ কেয়ার প্রোভাইডার্স, হেলথ সিস্টেম, অ্যান্ড হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার্স। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে কি আমার কমিউনিটি হোম কেয়ার প্রোভাইডার্স যারা হবে, এটা হেলথ কেয়ার হোম কেয়ার প্রোভাইডার, মানে আমার আমার যারা হেলথ ওয়ার্কার, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স, এই জিনিস মনে রাখবেন কম্পোনেন্টস অফ দ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। তাহলে আমাদের স্ট্র্যাটেজি, অবজেক্টিভস, কম্পোনেন্টস চলে গেল।
মুখস্থ জিনিসগুলো আমি যখন সামনে আসবো তখন আসলে পড়াতে আরো বেশি মজা লাগে, এখন এইসব জিনিস পড়াতে মজা লাগে না। আচ্ছা, প্রিন্সিপলস প্রিন্সিপলস অফ জেনারেল ডেঞ্জার সায়েন্স, এখানে কি আমি কি করতে চাই যে ইন্টিগ্রেটেড কেয়ারে। প্রথমে হচ্ছে কি আমি একটা জেনারেল ডেঞ্জার সাইন সব হচ্ছে কি আমি একটা পরীক্ষা করব এবং দেখব। জেনারেল ডেঞ্জার সাইন দেখার পরে আমি হচ্ছে কি মেজর সিমটম বা মেইন সিমটম গুলো আমি হচ্ছে কি সেগুলো দেখবো। তারপর হচ্ছে কি আমার নিউট্রিশন ইমিউনাইজেশন, যেটা বললাম যে আগে আমি হচ্ছে রোগীকে আমি দেখে তাকে স্টেবল রোগী অসুস্থকে স্টেবল করব। কিছু কিছু সমস্যা আছে যে সেগুলো হচ্ছে এক্ষুনি আমাকে স্টেপ নিতে হবে তাকে রোগী বাঁচানোর জন্য, সেগুলো হচ্ছে জেনারেল ডেঞ্জার সাইন। তারপর হচ্ছে কিছু মেজর সিমটম, যেমন হচ্ছে কি ধরুন কাফ আছে, বিভিন্ন রকম ফিভার আছে, বহুত কিছু আছে মেজর সিমটম, আমি সামনে আসতেছি। তারপর হচ্ছে কি অ্যাসেস নিউট্রিশনাল ইমিউনাইজেশন স্ট্যাটাস, ফিডিং আদার প্রবলেমস, ডি ওয়ার্নিং স্ট্যাটাস। টিবির ওষুধে কিন্তু আইএমসি এর আন্ডারে, এটা কিন্তু অনেকে ভুলে যায় পরীক্ষার সমস্যা। আচ্ছা, তাহলে আমার হচ্ছে কি একটি মনে রাখবেন যে এরপর সবগুলো আমি কিন্তু দেখবো ফর ক্লাসিফিকেশন, একটি ডায়াগনোসিসের জন্য। All the above searching for classification is rather than a diagnosis. আচ্ছা, তারপরের স্লাইডটাতে আমরা আসছি। তো এই ক্লাসিফিকেশন আমি জেনারেল ডেঞ্জার সাইন, তারপর মেজর সিমটম, তার বিভিন্ন রকম নিউট্রিশন ইমিউনাইজেশন স্ট্যাটাস সবকিছু দেখে আমি একটা ক্লাসিফিকেশন করব। সেই ক্লাসিফিকেশনটাকে আমি তিনটা রঙে ভাগ করে দেব। একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে গ্রিন। পিঙ্কটা হচ্ছে আপনাকে এক্ষুনি বাচ্চাটাকে আর্জেন্ট হসপিটালাইজ করতে হবে। দেখা যায় কি আমরা অনেক মেডিকেল কলেজে লেখাপড়া করি, কিন্তু আসলে বুঝি না যে আমরা কোথায় রেফার করবো। যাই হোক, আপনি যে মেডিকেল কলেজ করতেছেন সেটা একটা টার্সিয়ারি হেলথ কেয়ার সেন্টার, সেখান থেকে আসলে রেফার করার উচিত না। রেফার করবে কারা? রেফার করবে যারা হচ্ছে গিয়ে একেবারে ইউনিয়ন উপজেলা পর্যায়ে আছে তারা। আইএমসি কিন্তু সম্পূর্ণ সবার জন্য, নট অনলি ডক্টরস, হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে মাঠে কাজ করে তাদের জন্য। তাহলে পিঙ্ক যাদের আছে, আমি হচ্ছে পিঙ্ক ক্লাসিফিকেশন করবো কখন? Patient requires urgent hospitalization. Give pre-referral treatment and refer urgently to hospital. আচ্ছা, পিঙ্কটা গেল। ইয়েলো ইয়েলো হচ্ছে স্পেসিফিক মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাডভাইস অ্যাজ ইউ ডু ইন আউটপেশেন্ট ডিপার্টমেন্ট ক্লিনিক। আচ্ছা, আমি এটা আবার বাংলায় বলবো আপনাদেরকে। আর গ্রিন হচ্ছে সিম্পল অ্যাডভাইস অন হোম ম্যানেজমেন্ট, মে রিকোয়ার সাম হোমমেড সেফ রেমেডি। পিঙ্ক মানে হচ্ছে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে, আপনি এখানে চিকিৎসা সম্ভব না। আপনি নিজেকে আপনি কিন্তু এমবিবিএস স্টুডেন্ট, আপনি পরীক্ষার সময় আপনি চিন্তা করবেন আপনি একজন গ্রামে কাজ করতেছেন হেলথ কেয়ার প্রোভাইডার। এখন মানে পিঙ্ক মানে আপনি আর্জেন্ট হাসপাতালে নিয়ে, মানে কি আউটডোর আপনার কাছে একটা বাচ্চা আসছে, সামান্য জ্বর, ঠান্ডা, কাশি, তো সেখানে আপনি কিছু মেডিকেশন দিতে পারেন না, সেটা হচ্ছে ইয়েলো। আর গ্রিন, আপনি বাসায় বললেন বাবুকে আপনি একটু পাতলা, এই গরমের মধ্যে আপনি পাতলা কাপড় পরাবেন, তাকে হচ্ছে কি নিয়মিত কিছু ভালো ভালো খাবার দেবেন, পুষ্টিকর, এটা হচ্ছে গ্রিন। তাহলে আমি কিন্তু অনেক সময় মানে স্যাররা কিন্তু একটা টেকনিক্যালি কোশ্চেন করে যে আচ্ছা তুমি বাবা বলো তো আইএমসি ক্লাসিফিকেশন কি। হ্যাঁ, প্রথমে সবাই বলে বসে যে স্যার ভেরি সিভিয়ার ডিজিজ, সিভিয়ার ডিজিজ, এরকম। আপনি বলবেন যে পিঙ্ক, ইয়েলো, গ্রিন তিনটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, পিঙ্কটা হাসপাতাল যেতে হবে, ইয়েলোটা আমি আউটডোর ট্রিটমেন্ট দিতে পারি, আর গ্রিনটা হচ্ছে আমি বাসায় কি কেয়ার দিতে পারি সেটা। আচ্ছা, এখন আপনার কাছে আমি কিছু জিনিসটা বলি, অনেকে খেয়াল করেন স্টুডেন্টরা, যেটা সেটা হচ্ছে পয়েন্টস টু নোটে আলাদা করে দেখুন যে ইন্টিগ্রেটেড প্রসেসটা কিন্তু বইয়ের মধ্যে দুইটা ভাগে ভাগ। একটা হচ্ছে দুইটা বয়সে আমি ভাগ করব শিশুদেরকে। একটা হচ্ছে 0 to 0, একদম 0 দিন থেকে 2 মাস পর্যন্ত, 59 দিন পর্যন্ত একটা গ্রুপ। আর একটা 2 মাস থেকে 5 বছর পর্যন্ত আরেকটা গ্রুপ। তো এই দুইটা ভাগে ভাগ করে সম্পূর্ণ ক্লাসিফিকেশনটা করা, মানে আপনি একটার সাথে একটা মিলাবেন না। এই দুটো ভাগ কেন? 0 থেকে 2 মাস বয়সে বাচ্চাদের যে পরিমাণ একটা ফিজিক্যাল চেঞ্জ হয়, 5 বছর বাচ্চা থেকে আলাদা। এই 2 মাস বয়সে বাচ্চা, 0 থেকে 2 মাসে বাচ্চাটা মার পেটে থেকে আসে, তার বিভিন্ন রকম সিমটম দেখা দেয়, সেক্ষেত্রে আলাদা একটা স্পেশাল নজর দেওয়া প্রয়োজন যে সে কি আসলে প্রকৃতির সাথে কোপ আপ করতে পারছে কিনা, তার জন্য সেটা আলাদা। 0 to 2 months and 2 months to 5 years। আপনি অবশ্যই খেয়াল করবেন স্যাররা যখন জেনারেল ডেঞ্জার সাইন জিজ্ঞেস করে, হ্যাঁ, আপনি যদি একটু বলেন যে স্যার 2 months to 5 years, দেখুন স্যাররা খুশি হয়ে যাবেন, আপনি বোঝেন না সেটা বুঝে পড়ছে। আচ্ছা, তাহলে আমি এখন চার্টে চলে যাই। যেহেতু 2 months to 5 years, সেটা হচ্ছে কি একটা বড় একটা মানে বড় একটা অংশ বাচ্চাদের,
যেহেতু শিশুদের বলা হয়, এখন আমি বলছি যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ফর 2 months to 5 years এ আমি হচ্ছে গিয়ে মানে কেন এই বয়সটার মধ্যে বাচ্চাদের অনেকগুলো ভেরি বিগ পোর্শন 2 months to 5 years এজে থাকে। তো এটাই যেহেতু ইম্পর্টেন্ট, এটাই প্রথমে আসে স্যার। টিকটক যেটা বললাম যে আপনি যদি 0 to 2 months যদি আপনি মানে বলেন যে 0 to 2 months স্যার ভেরি সিভিয়ার ডিসাইন কিন্তু 0 to 2 months বলুন না 2 months to 5 years স্যার খুশি হয়ে যাবে। কিন্তু জেনারেলি ওই 0 to 2 months আসলে যাওয়ার সুযোগ হয় না। দেখা যায় কি যে 2 months to 5 years টাই স্যাররা বলতে থাকে। আচ্ছা, তাহলে এখন দ্য ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট প্রসেস 2 months to 5 years এ চেক ফর ডেঞ্জার সাইন্স। আপনি দেখেন আমি যে কথাটা বলছিলাম আবার কিন্তু আসছে একটা চেক ফর ডেঞ্জার সাইন্স, অ্যাসেস মেইন সিমটমস এন্ড অ্যাসেস নিউট্রিশন ইমেজিং স্ট্যাটাস। আচ্ছা, আমি ডেঞ্জার সাইন দিয়ে শুরু করতেছি। প্রথমেই যেটা দপাদ্য মুখস্থ করবেন, দপাদ্য মুখস্থ করে বলবেন যে স্যার ডেঞ্জার সাইন কি একদম না কেন স্যার কনভালশন, লেথার্জি, আনকনশাসনেস, ইনএবিলিটি টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, ভমিটস, এভরিথিং। এখানে ভমিট লেখা আছে কিন্তু আসলে এভরিথিং। তো কনভালশন আমরা সবাই বুঝি খিচুড়ি। তো স্যাররা বলবে যে তোমার কাছে আসলো, তো সে তো কিছুই না, সে হচ্ছে কি একটু সে টায়ার্ড হয়ে আছে, সে চোখ পিটি পিটি করে তাকাচ্ছে এরকম। কনভার্সনটা দেখে তুমি কনভার্সন ধরবা, তো বলবা যে স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে পেশেন্টের কি হয়েছিল, পেশেন্ট খিচুড়ি হয়েছিল বাসাতে, মানে এই যে এবার তোমার কাছে আসছে এখন তার একটা খিচুড়ি ছিল, এই খিচুড়িটার কারণে সে দুর্বল হয়ে কিন্তু সেখানে আসছে। ওকে, তারপর হচ্ছে কি তোমার তার কিছু একটা হিস্ট্রি পেয়ে গেলাম, জেন্ডারসন একটা আছে। তারপর হচ্ছে লেথার্জি এবং আনকনসিয়াসনেস, মানে বাচ্চাটা নেতায় পড়ে গেছে অথবা অজ্ঞান। আচ্ছা, একটা মা কোলে যদি একটা বাচ্চা এরকম চোখ বন্ধ করে থাকে, তুমি তাহলে বলবা যে সে অজ্ঞান? একটা বাচ্চা যদি মার কোলে একটু চোখ বন্ধ করে থাকে সেটাকে কিন্তু লেথার্জি আনকনসিয়াসনেস তুমি বলবা না। তুমি মাকে জিজ্ঞেস করবা যে মা আপনার শিশু কি ঘুমাচ্ছে, হ্যাঁ নাকি জেগে, আপনি ঘুমাচ্ছেন অসুস্থ? মা বলবে যে না, বাচ্চা তো এরকম খুব দুর্বল হয়ে নেতায় পড়ছে। তখন মাকে বলবা যে মা আপনি শুধু জাগানোর চেষ্টা করেন তো। তখন মা জাগানোর চেষ্টা করবেন, তো যদি না পারে তখন আপনি চেষ্টা করবেন। তাহলে আপনি দেখে বুঝে গেলেন যে বাচ্চাটা কি লেথার্জি অর আনকনসিয়াসনেস আছে কিনা। বা একেবারে ধরেন একদম তাকায় আছে, সে আপনাকে রেসপন্স করতেছেন, সে কিন্তু আপনাকে তাকে স্টিমুলেশন দিচ্ছেন, সে কিন্তু ওইভাবে আপনার সাথে ইন্টারেক্ট করতেছে না, তাহলে মানে কি আপনি বাচ্চাটা কিন্তু একটু লেথার্জি পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ইনএবিলিটি টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, এটা হর হামেশাই বাচ্চার মারা বলে আমার বাচ্চা কিছু খায় না, তবুও মার কথাটা কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, শুনতে হবে। তা আপনি বলবেন যে আচ্ছা মা আপনার বাচ্চা তো এরকম খায় না, তো আপনি একটু মা আপনি বুকের দুধ দেন, যে 2 বছর পর্যন্ত কিন্তু বাচ্চারা মায়ের বুকের দুধ খায়, আপনি যদি দুধ দেন, তো দেখা যায় যে বাচ্চা মা মা যদি তার বাবাকে দুধ দেওয়ার চেষ্টা করে, দেখা যায় সে বাচ্চা খাওয়া শুরু করে, এটা বুঝতে পারলেন যে আমার বাচ্চাটা এবিলিটি আছে, এটা ইনএবিলিটি না। কিংবা হচ্ছে কি আপনি একটু পানি দিলেন, একটু বড় বাচ্চাদের পানি দিলে সে যদি খেতে চায় বা খেতে ইচ্ছা প্রকাশ করে, তখন আপনি মনে করবেন যে আপনার বাচ্চাটা এই সে কিন্তু খেতে পারতেছে, যদি না খেতে তাহলে ইনএবিলিটি টু ড্রিঙ্ক হয়ে গেল। ভমিটস এভরিথিং, এটা একটা খুব একটা ডেঞ্জার সাইন। কেন? আপনি যদি কোনো একটা বাচ্চাকে কিছু না খেতে পারে, তার কিছু দরকার পড়লো, তার নিউট্রিশন, বিভিন্ন রকম ঔষধ, সেটা কিছু খেতে না পারে তার সবকিছু ফেলে দিচ্ছে, তো এটা ইমার্জেন্সি না? সেটা ইমার্জেন্সি। তাহলে আমি কিন্তু পরীক্ষার হলে চেক ফর ডেঞ্জার সাইন একদম ঠাপাঠাপ জিজ্ঞেস করতে হবে, বড় বড় এ জিজ্ঞেস করবে, আপনি কিন্তু এই চারটা একদম মুখস্থ। স্যার কনভালশন, লেথার্জি, আনকনসিয়াসনেস, ইনএবিলিটি টু ড্রিঙ্ক, ভমিটস এভরিথিং, এখানে ভমিট লেখা আছে কিন্তু ভমিটস এভরিথিং বলতে হবে। আচ্ছা, তারপর আসছে অ্যাসেস মেইন সিমটমস। মেইন সিমটমস এর ক্ষেত্রে কাফ অর ডিফিকাল্ট ব্রিদিং আছে, ডায়রিয়া, ফিভার, এয়ার প্রবলেম, সেটা আমি একটু পর আবার বলবো। আপাতত ডেঞ্জার সাইন থেকে দ্রুত আগাচ্ছি। তারপর হচ্ছে কি অ্যাসেস নিউট্রিশন, ইমিউন স্ট্যাটাস, পটেনশিয়াল ফিডিং প্রবলেম, সেগুলো পরে আমরা আবার আলোচনা করবো। আচ্ছা, এখন আপনি নিচে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 3টা কালার আছে। তা আমি কিন্তু প্রথমে বলছি যে 3টা কালারে আপনি কিন্তু ক্লাসিফিকেশন, এটা কালার কি কি আছে, একটা হচ্ছে পিঙ্ক, ইয়েলো এবং গ্রিন। পিঙ্ক মানে হচ্ছে উপরে জিনিসটা দেখলেন, দেখে আপনি এটা কালার করে আপনি ভাগ করলেন। পিঙ্ক মানে আর্জেন্ট রেফার। আমি তাহলে কি করব, আমি হচ্ছে কি এটা বাচ্চাকে তাড়াতাড়ি করে হাসপাতালে রেফার করব। আচ্ছা, আপনি ভেবে দেখেন যে একটা বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশনে আছে, আপনি কিন্তু বা খুব মানে খারাপ অবস্থা বা খিঁচুনি হচ্ছে, তাহলে কি আপনি কি তাকে কিছু ট্রিটমেন্ট দিবেন না, স্বাস্থ্যের সাথে সাথে পাঠিয়ে দিবেন? এগুলো তো গ্রামগঞ্জে যদি আপনি কিছু না ট্রিটমেন্ট দেন, আপনি কিন্তু সাধারণ আমাদের বাঙালিরা কিন্তু আপনাকে মারতে দ্বিধাবোধ করবে না। আপনি একটা কিছু একটা তাকে কোর্স স্টার্ট করতে পারেন বা কিছুর জন্য ডাইজিপাম দিতে পারেন, সেটা।
এবং বাচ্চার গার্জিয়ানকে বলবেন যে বাচ্চার অবস্থা খারাপ, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবং আমি এমন জায়গায় রেফার করবো সেখানে হচ্ছে কি আমার ইমার্জেন্সি ট্রায়াজ অ্যাসেসমেন্ট করা হয়, তারপর হচ্ছে ডায়াগনোসিস ট্রিটমেন্ট করা হবে, মনিটরিং ফলো আপ করা হবে। ওকে। আচ্ছা, তারপর আউটপেশেন্ট ডিপার্টমেন্টে কাদের করব? আমি যদি বুঝি যে এটা আমাকে আমি কিছু ওষুধ দিয়ে তাকে সারাতে পারবো, তারপর ট্রিট লোকাল ইনফেকশন, যদি কিছু ঘা থাকে স্কিনে তাহলে হচ্ছে আমি ওষুধ দিয়ে দেবো, কিছু ওরাল ড্রাগস দিব, আর কিছু কিছু আমি তাদেরকে অ্যাডভাইস দিয়ে দেবো। আচ্ছা, আর হোম ম্যানেজমেন্ট কি? কাউন্সিল, কেয়ারটেকার, যা কেয়ারটেকার কে? হয়তো মা হতে পারে, এমনকি বাবা হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। তাকে কখন কি ড্রাগ খেতে হবে, তাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, এবং সবচেয়ে সারা যেটা শুনতে চাই হোম ম্যানেজমেন্ট, আমার কখন ডেঞ্জার সাইন আসলে যাতে আপনি মাকে বলছেন কিনা যে এটা ডেঞ্জার সাইন, আপনি যদি ডেঞ্জার সাইন দেখেন এসে করবেন। আর একটা হচ্ছে ফলো আপ, ফলো আপটা প্রায় সময় মিস যায়, এই ফলো আপটা কিন্তু বলতে হবে। এখন আমি যদি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, এতক্ষণ তো 2 months to 5 years আমি আসলাম, এবার আরো ছোট বাচ্চা যদি আমি বলি একেবারে গ্যাদা, সেটা কিন্তু মানে গ্যাদাদের আমি একটু মজা করে বলতেছি, কিন্তু বাচ্চা তো গ্যাদা না। বাচ্চা হচ্ছে গিয়ে মানে আল্লাহ প্রদত্ত একটা খুব সুন্দর উপহার। তো 0 to 2 months এর ক্ষেত্রে একটু আলাদা, সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে আমি যেসব হচ্ছে কি যে চেক পয়েন্ট আছে, যেমন হচ্ছে স্টপ ফিডিং ওয়েল, মানে বাচ্চা খাচ্ছে না হঠাৎ করে, বাচ্চার খিঁচুনি হচ্ছে, বাচ্চার ফাস্ট ব্রিদিং হচ্ছে 60 or more per minute, সিভিয়ার চেস্ট ইনজুরি or গ্রান্টিং, বাচ্চার জ্বর হচ্ছে, লাগতেছে 99.5 ডিগ্রি ফারেনহাইটের বেশি, অথবা বাচ্চা ঠান্ডা হয়ে গেছে 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে। তো বাচ্চা তখনই বাচ্চা একটু নড়াচড়া করে যখন আমি বাচ্চাকে একটু একটু স্টিমুলেশন দিই। এটা তো এই কয়েকটা হচ্ছে বাচ্চাকে কিন্তু খুব চেক ফর সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে থাকবে। অনেক সময় মনে হয় কি বাচ্চা আসলে ঠান্ডা হয়েছে বা মারা খেয়াল করতে পারে না। আর বাচ্চাদের কিন্তু একটা জিনিস কথা যে বাচ্চাদেরকে আপনারা কখনো একেবারে মানে খালি একদম তার শরীরে একেবারে কিছু খালি রাখবেন, একদম বাতাসে রাখবে সেটা না, বাচ্চাদের একটু গরম রাখতে হয়। ঠিক আছে? তবুও যদি খেয়াল করলে বাচ্চার শরীরটা একটু কম হয়ে গেছে 95 ডিগ্রি নিচে 99 ডিগ্রি উপরে, এটা কিন্তু একটা ডেঞ্জার সাইন। এমবিবিএস লাইন এমবিবিএস আমি যেসব খুব সিম্পল আপনাকে কিছু পয়েন্টস করতেছি যেগুলো আপনারা ধরে রাখবেন। বলবে যে বাচ্চার জ্বর তুমি কখন বুঝবো? বলবো কি এক্সিলারি টেম্পারেচার যদি 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে হয়, অথবা 95 ডিগ্রি নিচে 99, জ্বর বলবো যখন এক্সিলারি টেম্পারেচার 99 ডিগ্রি ফারেনহাইটের উপরে হয়, তখন সেটাকে বলা হয় জ্বর। কিন্তু যখন চেক ফর সিভিয়ার ডিজিজ যখন বলবো যে আমার ফিভারের সাথে এটা উল্লেখ করতে হবে যে 95 ডিগ্রির নিচে পানির নিচে যে থাকে সেটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট হবে খুব। আচ্ছা, তাহলে আর কি কি মেইন সিমটম আছে? সিভিয়ার ডিজিজ এই বছর বললাম, এই যে সিভিয়ার ডিজিজটা। আচ্ছা, এইখানে আমি আরো কিছু মেইন সিমটম চেক ফর জন্ডিস, assess and classify diarrhea, check for feeding problems, low weight, check the immunization status, check classify illness, identify treatment, and treat according to the color coded management charts. ওকে, তাহলে পরের স্লাইডে আমরা যাচ্ছি। আচ্ছা, এখন একটু আপনাদের কাছে বলছি, খুব দ্রুত আগাচ্ছি। জেনারেল ডেঞ্জার সাইনের জন্য স্যারা জিজ্ঞেস করবে তুমি কয়টা প্রশ্ন করবা, কয়টা জিনিস দেখবা? স্যার 3টা প্রশ্ন করব, 2টা জিনিস দেখবো। কি কি প্রশ্ন করবো? স্যার প্রশ্ন করবো বাচ্চাটা কি দুধ খেতে পারে, বাচ্চাটা কি পানি খায়, বাচ্চাটা কি যা খায় তাই বমি করে, বাচ্চাটা কি খিঁচুনি হয়েছে? যেটা বললাম যে আপনার কাছে আসলো আপনি খিঁচুনি দেখতেছেন না, কিন্তু জিজ্ঞেস করতে হবে বাচ্চাটা খিঁচুনি আছে কিনা। ওকে, তাহলে 3টা প্রশ্ন করলাম, আর 2টা জিনিস আমি দেখবো। একটা হচ্ছে বাচ্চাটা কি লেথার্জিক আর আনকনসিয়াসনেস, আর বাচ্চাটা আপনার সামনে আসছে, বাচ্চাটা খিঁচুনি হচ্ছে কিনা। ওকে, তাহলে আমাদের ডেঞ্জার সাইনটা দেখা হয়ে গেল। 3টা প্রশ্ন আর 2টা জিনিস আমি দেখবো। 3 ask 2 look। আচ্ছা, ভেরি সিভিয়ার ডিজিজ। ওকে, এই জিনিসটা খুবই মানে আসে কিন্তু সবকিছুর সাথে মিলে ফেলে আমরা ভেরি সিভিয়ার ডিজিজ। আসলে কি আইএমসি এটাই ভেরি সিভিয়ার ডিজিজ, এটাদের সমস্ত কিছু ঢুকাই দিচ্ছে। এটা আপনি ডায়রিয়ার ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে একদম ডায়রিয়ার নিউমোনিয়া সবকিছুর ক্ষেত্রে ভেরি সিভিয়ার, ডায়রিয়া না মানে আপনি নিউমোনিয়ার ক্ষেত্রে পেতে পারেন, তারপরে ডেঙ্গু পেতে পারেন, সবকিছু একটা কমন একটা আমি একটা গিটলি পাতলাম ভেরি সিভিয়ার ডিজিজের মধ্যে। আচ্ছা, তাহলে এখন আমি ভেরি সিভিয়ার ডিজিজ আমি কখন বলবো? If found any general danger sign that then it is very severe disease. মানে জেনারেল ডেঞ্জার সাইন যদি
একটাও থাকে সেটা ভেরি সিভিয়ার ডিজিজ। আমি কিন্তু এটাকে বলছি জেনারেল ডেঞ্জার সাইন কি কি কমন ডিজিজেস হোয়ার জেনারেল ডেঞ্জার সাইন প্রেজেন্ট। স্যারা জিজ্ঞেস করতে পারছে তুমি তো জেনারেল ডেঞ্জার সাইন বললা, বলো তো কিছু ডিজিজ বলো যেগুলো জেনারেল ডেঞ্জার সাইন পাওয়া যায়। স্যার মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেপ্টিসিমিয়া, ডেঙ্গু, সক্সিনো, যেমন যেগুলো হাসপাতালে যেগুলো ভর্তি হয়েছে তোমার কাছে, হ্যাঁ কি কারণে আসছে, মানুষ তো নর্মাল ঠান্ডা কাশির জন্য আসে না। হ্যাঁ, তো এইসব কিছু নাম বলবা, কিন্তু আবার এমন নাম বললো না যেটা হচ্ছে গিয়ে আনকমন। ওকে, meningitis, encephalitis, septicemia, dengue shock syndrome, severe pneumonia, cerebral malaria. আচ্ছা, very severe disease means the child is severely ill and needs urgent attention. ওকে, একটা কথা বলছি যে আপনারা টাইমসে পড়াশোনা আপনি খেয়াল, আপনি মনে করবেন আপনি একজন গ্রামের স্বাস্থ্যকর্মী, আপনি সেখানে রোগীটা দেখতেছেন, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, আপনার কাছে আসা তার শেয়ারিং, কিন্তু আপনি কল্পনা করবেন আপনি ওই জায়গায় আপনি বাচ্চাটাকে কিভাবে ক্লাসিফিকেশন করতেছেন। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু কিছু জ্ঞান দিই, কিছু নলেজ দিই। হ্যাঁ, যেমন আপনার যে কোনো কিছু কাফ অর ডিফিকাল্ট ব্রিদিং, সেখানে আমি একটা হেডিং রাখছি। এখানে হচ্ছে রেসপিরেটরি রেটটা আপনাকে দেখতে হবে সবার প্রথমে। শিশুদের ক্ষেত্রে রেসপিরেটরি খুবই ইম্পর্টেন্ট। রেসপিরেটরির ক্ষেত্রে আমি আপনাকে কিছু এক দুটা কিছু টিপস দিয়ে দিই। বড়দের যেমন রেসপিরেটরি সবসময়, অধিকাংশ সময় বলবো যে 95% ক্ষেত্রে রেগুলার, মানে একটা রিদম আছে। বাচ্চাদের কিন্তু সবসময় যে খুব রেগুলার হয় তা কিন্তু না। যেমন নিওনেটদের কিন্তু অনেক সময় একটা অ্যাপনিয়া থাকে, তো দেখা যায় 20 সেকেন্ড পরে সেটা ক্লিনিক্যাল, তারা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি রেট কাউন্ট করার সময় অল টাইম 1 মিনিট। কখন যদি পরীক্ষা হলে এই কথা বলে ফেলছেন যে স্যার আমি 30 সেকেন্ড মেপে আমি দ্বিগুণ করে দিছি, পরীক্ষা ফেল কনফার্ম। ছোট বাচ্চাদের রেসপিরেটরি রেট 1 মিনিট দেখতে হবে। আচ্ছা, চেস্ট ইনজয়িং। চেস্ট ইনজয়িং কি আপনি দেখবেন আপনাদের আত্মীয় বাচ্চাদের চেস্ট ইনজয়িং, বাচ্চাদের কিন্তু চেস্টটা ইনজয়িং থাকে, শ্বাস নিচ্ছে, আপনি খেলতেছে বাচ্চাদের একটু একটু কিন্তু থাকে বাচ্চাদের, বাচ্চাদের ইন্টারকোস্টাল মাসলগুলো অতটা অ্যাক্টিভ না দেখে বাচ্চাদের কিন্তু ডায়াফ্রাম কন্ট্রাকশন দেখা যায় তাদের একটু ইনজয়িং থাকে। কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা সিভিয়ার চেস্ট ইনজয়িং। দেখা যায় কি সিভিয়ার চেস্ট ইনজয়িং সাথে রেসপিরেটরি রেটও বাড়া থাকে, একদম দেবে যায়। আমি একটু পর আবার আসতেছি। আচ্ছা, তো আমরা কিছু কিছু কমন জিনিসটা আমি একটু বলে দিই। স্ট্রাইডর, স্ট্রাইডরটা হচ্ছে কি ইনস্পিরেটের সময় হয়, একটা আওয়াজ হতে থাকে একটা। হ্যাঁ, স্ট্রাইডরটা মিনস আপার এয়ারে অবস্ট্রাকশন। স্ট্রাইডরটা অনেক সময় কি এমন অবস্থা থাকে আমার খুব দ্রুত মেজার নিতে হয় এই স্ট্রাইডরটা বন্ধ মানে আমাকে কমানোর জন্য। ওকে, তারপর হচ্ছে হুইস। হুইস সাধারণত লোয়ার এয়ারে অবস্ট্রাকশন, সেটা হচ্ছে এক্সপিরেটরি। তার মানে হচ্ছে কি আমি দেখেন এরকম যে শ্বাস নিব যখন স্ট্রাইডার, আর যখন বাতাস হালকা বের করবো তখন হচ্ছে হুইস হবে। তারপর সবাই জানেন যে আমি আমি কি আপনি আমি আরেকটা কথা বলতেছি যে আপনার কাছে এখন স্ট্যাথু নাই, আপনি বাচ্চাটাকে আপনি গ্রামে গঞ্জে আসেন একদম সামান্য স্বাস্থ্য করবেন, তা সেটা হুইস আপনার রংটা দেখার সুযোগ নেই, আপনি হুইস দেখতে পারলেন। আচ্ছা, তারপর হচ্ছে গ্রান্টিং। গ্রান্টিংটা হয় এক্সপিরেটরি, এটা একটা অন্যরকম সাউন্ড, এটা অনেক বিশদ ব্যাখ্যা আছে, এটা আমি পরে বলার চেষ্টা করবো সময় পেলে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিপিটেশন। ক্রিপিটেশনটা ইন্সপিরেটরি হয়। আচ্ছা, ক্রিপিটেশনটা আমি তাহলে আরেকটু কথা বলি যে ক্রিপিটেশনটা কি, ইন্সপিরেটরি মানে কি। ক্রিপিটেশন হচ্ছে যখন ধরেন নিউমোনিয়া, একটা ইনফ্লামেশন হইলো, সেখানে অনেক পানি জমা হলো, ইনফ্লামেটরি এক্সুডেট জমা হইলো, এই যে অ্যালভেওলি সবকিছু একটা কলাপস হয়ে গেল। তো যখন আমি হচ্ছে একটা শ্বাস নিলাম তখন কি অ্যালভেওলাটা একটা থেকে আরেকটা ছিটবে না, লেয়ার গুলো ছুটে যাবে না, এই লেয়ার এই আওয়াজটাই ক্র্যাকেলস এর মতো করে সেটা আমরা পাই ক্রিপিটেশন। ঠিক আছে, এটা ইন্সপিরেটরি। তো বাচ্চাদের কিন্তু বিভিন্ন একটা কথা হচ্ছে যে ক্রাইং, কাঁদতেছে, বাচ্চাদের কোনো কোনো নাক বন্ধ থাকে, বাচ্চা যদি এখন সার খাচ্ছে তখন কিন্তু বাচ্চাদের টেম্পোরারি চেস্ট ইনফেকশন হতে পারে, এটা কিন্তু ক্লিনিক্যাল। আচ্ছা, তাহলে আমি আবার সেই আগের মতো করে রেসপিরেটরিটা আবার দেখতেছি, তাহলে আমি কি কি দেখলাম। তাহলে একটা বাচ্চাকে যদি আমি ডিফিকাল্ট কোঅপারেটিং থাকে, তাহলে বাচ্চাটা আমি জিজ্ঞেস করবো যে হাউ লং, কতদিন ধরে মা আপনার বাচ্চার কতদিন ধরে এরকম সমস্যা, আর কি কি দেখবো, আমি দেখবো আর কথা বলবো সাথে দেখবো। দেখবো কি আমি সাথে সাথে ঘড়িটা নিয়ে এভাবে করে দেখতে থাকবো যে কাউন্ট দ্য ব্রেথস ইন 1 মিনিট, পুরো 1 মিনিট দেখবো তার কতটা হার্ট মানে রেসপিরেটরি রেট, ব্রিদিং রেট কত। তারপর হচ্ছে কি চেস্ট এন্ড্রয়িং আছে কিনা এবং কোনো স্ট্রাইডার আছে কিনা, কোনো আওয়াজ আছে কিনা। আর আরেকটা কথা হচ্ছে আপনি যদি বাচ্চা কাঁদতেছে, বাচ্চা খুব অস্থির, এরকম সময় যদি আপনি এই রেসপিরেটরি রেট হবে সেটা কিন্তু হবে না। পাশে দেখেন লেখা আছে অবশ্যই চাইল্ড মাস্ট বি কাম এন্ড কোয়াইট। একটা টিপস হচ্ছে আপনার বাচ্চা যখন খুব কান্নাকাটি করে
আপনি মাকে বলবেন কি, মা আপনি আপনার বাচ্চাটাকে শাড়ি দিয়ে ঢেকে দেন, বাচ্চাটাকে আপনি ব্রেস্ট ফিডিং করেন, আপনার বাচ্চার বুকটা আমাকে একটু দেখায় রাখেন, তাহলে আমার দেখতে সুবিধা হবে। দেখবেন যে রোগীরা কিন্তু এটা করে। আমরা অনেক সময় বলি যে না গার্জিয়ান দোষ দিই, কিন্তু আসলে আমরা রোগীদের কাছে বলতে পারি না যে আমাদের কিভাবে সাহায্য করবেন। তাহলে এভাবে করে আমি কিন্তু দেখলাম, আচ্ছা, যে আমি এই টাফ এন্ড ডিফিকাল্ট জিনিসটা আমি একটু অ্যাসেস করতেছি কিন্তু আমি, হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা আমি দিলাম, এই জিনিসটা না পারলে আপনি ফেল, এটা কেউ আপনাকে পাশ করতে পারবে না, ঠিক আছে? যেমন আপনাকে জিজ্ঞেস করবে আপনার পেশেন্টটা, বলতো এই বাবু রেসপিরেটরি রেট কত? বাবুটার বয়স ধরো হচ্ছে গিয়ে 3 মাস, ঠিক আছে? তো বললা যে স্যার রেসপিরেটরি রেট স্যার হচ্ছে গিয়ে 32, ঠিক আছে? আচ্ছা, এই বাচ্চাটা কত বেশি গেলে তুমি বলবা যে তার হচ্ছে গিয়ে তুমি ক্লিনিক্যালে বলবা যে এটা সিভিয়ার ডিজিজের দিকে যাচ্ছে, ফাস্ট ব্রিদিং হচ্ছে, বলবা স্যার 50-র উপরে গেলে, ঠিক আছে? 0 to 2 মান্থস, 2 মান্থস বলতে কিন্তু 60 মাস, 60 দিন না ধরে। তাহলে আমি তো 0 থেকে 59 দিন পর্যন্ত আমার যদি 60-এর বেশি হয়, তখন কিন্তু আমার করতে হবে সেটা ফাস্ট ব্রিদিং। যদি 60 দিন থেকে একদম 12 মাস মানে 1 বছরের 1 দিন আগ পর্যন্ত 364 দিন সময় থাকে, তার 50-এর বেশি যেটা ফাস্ট ব্রিদিং। আর 12 মাস মানে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত যদি 40-এর বেশি হয়, তাহলে সেটা হচ্ছে ফাস্ট ব্রিদিং। তা আপনি কি ফাস্ট ব্রিদিংটা একটু এটা দেখে এটা মুখস্থ করে ফেলেন, আমার সাথে সাথে আপনারা এটা মুখস্থ করে ফেলতে পারেন। 0 to 2 months 60 or more, 2 months to 12 months 50 or more, বা 12 months to 5 years 40 or more। এই যে ছবিটা দেখতেছেন না, এই যে দেখেন এটা চেস্ট ইনড্রয়িং এর একটা ছবি। বাচ্চাটা দেখেন এটা কিন্তু সাবকোস্টাল একটা রিসেশন হয়ে আছে, সে শ্বাস নিচ্ছে। একটা হচ্ছে সেটা হচ্ছে যখন সে শ্বাস নিচ্ছে একদম জোরে, ডায়াফ্রামটা নিচে নিতে চেষ্টা করতেছে, তখন এরকম একটা রিসেশন দেখা যাবে। এটা হচ্ছে চেস্ট ইনড্রয়িং। তো সিভিয়ার চেস্ট ইনড্রয়িং বলে ভুল হবে না। ওকে, if who is present with fast breathing or chest injury মানে হচ্ছে কি একটা ছোট বাচ্চার যদি হুইস পাওয়া যায়, আমরা কিন্তু জানি যে হুইস মানে হচ্ছে একটা বাঁশির আওয়াজ, ঠিক না? তো এই ছোট বাচ্চা যদি হুইস উইথ ফাস্ট ব্রিদিং থাকে, আমি আইসিআই কে ক্লাসিফিকেশন করার জন্য আমি কাজ করব। সেটা হচ্ছে বাচ্চাকে আমি একটা ব্রঙ্কো ডাইলেটর দিব, ব্রঙ্কো সালবিউটামল পাওয়া যায় নেবুলাইজ করা হচ্ছে। তো এই নেবুলাইজ সালবিউটামল আমি তার ওজন অনুযায়ী ডোজ অনুযায়ী দিব পরপর 3 বার। এখন যদি একবার দিলে কাজ হয়ে যায়, ভালো হয়ে যায়, হুইস কমে যায়, তাহলে আর দরকার নেই, 3বার দেওয়ার দরকার নেই, কিন্তু পরপর 3 বার পর্যন্ত দেওয়া যায় সালবিউটামলটা। আচ্ছা, তো আমি এইটা এই নেবুলাইজ করার পরে বাচ্চাটাকে সাথে সাথে আমি দেখবো যে বাচ্চাটার ব্রেথ রেট আমি দেখবো, তারপর হচ্ছে গিয়ে চেস্ট ইনড্রয়িং দেখবো। যদি দেখা যায় কমে গেছে, তাহলে খুব সম্ভবত এটা ব্রঙ্কোলাইটিস অর অ্যাজমা। যদি না ইমপ্রুভ করে, তাহলে আমরা ধরে নিতে পারি সেটা নিউমোনিয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সাধারণত দেখা যায় যে 14 দিনের কম যদি কোনো একটা এরকম শ্বাসকষ্ট কাফ থাকে, সেটা সাধারণত নিউমোনিয়া অথবা আদার সিরিয়াস রেসপিরেটরি ইনফেকশন। আর যদি 14 দিনের বেশি হয়, তাহলে সেটা আমরা ধরে নিই যে সেটা একটা অন্য কোনো হতে পারে, ক্রনিক ডিজিজ হতে পারে। আচ্ছা, তো রিমেম্বার এই কথা আগেও বলছি যে অল ব্রেথ কাউন্ট এন্ড চেস্ট টেন্ডন শুড বি অবজার্ভড ইন কাম এন্ড হোয়াইট কন্ডিশন। এখন ক্লাসিফিকেশন টেবিল ফর কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিদিং। তো সায়েন্স অ্যান্ড আইডেন্টিফাই ট্রিটমেন্ট। এখন সায়েন্স অ্যান্ড কি যদি দেখি যে সায়েন্সের একটা জেনারেল ডেঞ্জার সাইন থাকে, সেটাকে আমি সিভিয়ার নিউমোনিয়া ভেরি সিভিয়ার ডিজিজ ধরবো। দেখেন এনি জেনারেল ডেঞ্জার সাইন, চেস্ট ইনজুরিং, সিভিয়ার চেস্ট ইনজুরিং হবে, আর স্টাইডর ইন পাম চাইল্ড। চেস্ট ইনজুরিং স্টাইডর আপনি দেখতে পারো যে এটা একটা শান্ত বাচ্চা, বাচ্চা মানে কাঁদতেছে না, কিন্তু হচ্ছে বাচ্চার এরকম খুব চেস্ট ইনজুরিং স্টাইডর হচ্ছে, এটা হচ্ছে একটা সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ। তো এখানটা ট্রিটমেন্টে আজকে আলোচনা করতে যাচ্ছি, কারণ এটা আলোচনা করতে অনেক সময় লাগবে। ওকে, আচ্ছা, তার আর কি করবো, আমি যেহেতু এটা আমার পিঙ্কের মধ্যে পড়ে গেছে প্রিসিপিয়ার ডিজিজ, আমি সাথে সাথে একটা ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক দিব, একটা বলবো যে আপনি তাড়াতাড়ি করে ভাই ভালো একটা জায়গা হাসপাতালে চলে যান, হ্যাঁ, সেটা দেখে আর সুবিধা আছে, আপনার বাচ্চার অবস্থাটা খারাপ। আচ্ছা, তারপর যদি দেখা যায় যে জেনারেল ডেঞ্জার সাইন ফার্স্ট ব্রিদিং আছে, সাথে হচ্ছে কি চেস্ট ইনড্রয়িং আছে, চেস্ট ইনড্রয়িং এখানে লেখা নেই, হবে চেস্ট ইনড্রয়িং, নতুন আমাদের যে গাইডলাইন সেখানে আছে চেস্ট ইনড্রয়িং আছে। তো এখন তো এখানের মধ্যে ফার্স্ট ব্রিদিং যদি থাকে, এটা যদি আমি ভাগ করি 0 to 2 months 60-র উপরে, 2 months to 1 year 50-র উপরে,
1 ইয়ার টু 5 এর 40 উপরে সব আসবে, সেটাকে আমরা নিউমোনিয়া হতে পারি। তখন আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি 5 দিন। আমি বলবো যে আপনার বাচ্চাটা গলা বা কিছু আমরা কিছু আছে দ্যাট শর্ট রিলিভ দ্য কাফ সেফ রেমেডি অ্যান্ড এরপর আমার বাচ্চাটা কখন আবার ফেরত আসবে সেটা কিন্তু বলে দিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে নো সাইন্স অফ নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার নো ভেরি সিভিয়ার ডিজিজ, নো নিউমোনিয়া কাফ অর ব্লিস। এখানে হচ্ছে কি আপনার ইফ কাফিং মোর দেন 30 ডেজ রেফার ফর অ্যাসেসমেন্ট, এটা আপনার দরকার নেই, ঠিক আছে, জেনে রাখেন। However, a child with chronic cough more than 2 weeks needs to further assist and refer to exclude tuberculosis, asthma, whooping cough, and other problems. আর যদি আপনার কাছে যদি একটা পালস অক্সিমিটার অ্যাভেলেবল থাকে তাহলে আপনি অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারেন। যদি 90% নিচে চলে যায় সাথে সাথে রেফার করবেন, আর অন্য কিছু দেখার দরকার নেই। এবার আসি ডায়রিয়া। ওকে, আমি একটু আপনার সাথে একটু ফান করি যদি পড়াশোনাটা একটু বিরক্তি করি। আমাদের স্যার বলতো আপনি ডায়রিয়া বা ডিসেন্ট্রি কখন বুঝবেন? ডায়রিয়া যা হচ্ছে আপনি হচ্ছে গিয়ে বাথরুমে যাবেন, নিচে দিয়ে কি হচ্ছে আপনি বুঝবেন না, সেটা হচ্ছে ডায়রিয়া। পানি যাচ্ছে আপনি বুঝতেছেন না ডায়রিয়া। আচ্ছা, ডিসেন্ট্রি কখন? আপনি হচ্ছে গিয়ে বাথরুম থেকে উঠতে চাচ্ছেন কিন্তু মনে হচ্ছে না, পেট চাপা দিচ্ছে, আপনি আরেকটু বসে থাকেন, না আরেকটু হলে ভালো। এটা হচ্ছে ডিসেন্ট্রি। আপনি মজা পাচ্ছেন জানি না আমি। আচ্ছা, পারসিস্টেন্ট ডায়রিয়া, ডায়রিয়া যেটা 14 দিনের বেশি থাকে সেটা হচ্ছে পারসিস্টেন্ট ডায়রিয়া। আর ডিসেন্ট্রি অনেক সময় বাচ্চা মারা বলে আমার বাচ্চার পায়খানা এরকমই, সে নানা রকম কালার আছে, এই একদম রংধনু সাপ মানে সব সব রঙই বলে যাচ্ছে। তবুও আপনি বলবেন যে আপনার বাচ্চা, আপনি স্পেসিফিকলি বলেন আপনার বাচ্চার পায়খানার রং মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনি কি লাল তো তাজা রক্ত, কালো রক্ত, এটা আপনি বলবেন। তাহলে এটা কিন্তু একটা আইডিয়া করতে পারলেন যে ডিসেন্ট্রি নাকি কোনো অন্য কোনো ব্লিডিং, এটা অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, তাহলে একটা ডায়রিয়ার বাচ্চাকে আমি ডিহাইড্রেশন কি কি দেখবো প্রথমে? তো আমাকে দেখতে হবে সায়েন্স অফ ডিহাইড্রেশন দেখবো। এই ডিহাইড্রেশন দেখে আমি ক্লাসিফিকেশন করবো এটা কি সিভিয়ার, মডারেট, আচ্ছা নো ডিহাইড্রেশন। আর দেখবো যে কতদিন ধরে ডায়রিয়াটা আছে। আমার পারসিস্টেন্ট ডায়রিয়া আমি জানি না, 14 দিনের বেশি পারসিস্টেন্ট ডায়রিয়া। ব্লাড ইন দ্য স্টোল কেন দিব? তাহলে তার মানে হচ্ছে কি এটা দেখে আমি ডিসেন্ট্রি না ডায়রিয়া এটা বুঝবো, ঠিক আছে। এখানে ওই কথাগুলো আমি বলা হচ্ছে, আমি সেটা সামনে আরো আগাবো যে ডায়রিয়া হলে আমি কি কি জিনিস আমি দেখবো। প্রথম হচ্ছে কতদিন ধরে হচ্ছে, পায়খানার মধ্যে রক্ত আছে কিনা, বাচ্চাটা লেথার্জিক আনকনসিয়াসনেস হয়ে গেছে, আনকনসিয়াসনেস, রেস্টলেস ইরিটেবল, সানকেন আইস আইস আছে কিনা, বাচ্চাটা আমি আরো পড়া সুন্দর করে বলছি, আর এটা চার্ট চার্ট আছে। আচ্ছা, এখানে দেখেন ক্লাসিফিকেশন করতে ট্রেবেল বডি ডিহাইড্রেশন। ওকে, সায়েন্স, সায়েন্সের মধ্যে আমার দেখেন 4টা সাইনের ভিতরে 2টা সাইন অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তবুও লেথার যে আনকনসিয়াসনেস এটা কিন্তু খুবই সিভিয়ার ধরতে হয়, হ্যাঁ, আপনি দেখেন সিভিয়ার ডিজের মধ্যে কিন্তু আসা পড়ে, হ্যাঁ। তো লেথা যে বাচ্চার একবার নেতায় পড়ছে, আপনি যে মানে আপনি কিছু দিতেছেন, বাবা ওরসেলেন খাও, সে খেতে পারবে না, একদম অজ্ঞান হয়ে আছে এরকম, তার চোখ টোক ডেবে গেছে পুরো। বাচ্চাদের কিন্তু সানকেন আইস যেটা সেটা কিন্তু খুব সহজে বোঝা যায়, হ্যাঁ। শুধু সহজে বোঝা বলতে কি, বাচ্চাদের কিন্তু শরীরে পানি বেশি থাকে, ওরা যদি পানি যদি চলে যায় তাহলে দেখবেন কি বাচ্চাটা খুব সহজে চোখ ডেবে যায়। বড়দের তুলনায় ছোট বাচ্চা খুব দ্রুত ডিহাইড্রেশন হয়ে যায়। এর জন্য ছোট বাচ্চাদের ডায়রিয়াটা কিন্তু ভয়াবহ। খুব ভালোভাবে দেখতে হবে যে বাচ্চাটা ডিহাইড্রেট হয়ে গেছে কিনা, চোখ ডেবে গেছে কিনা। তবে সানকেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ম্যালনিউট্রিশন বাচ্চাদের চোখ এমনি ডাবা থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার মাকে জিজ্ঞেস করতে পারবেন যে মা, আপনার বাচ্চার কি চোখ আগের থেকে ডাবা ছিল নাকি হঠাৎ করে ডেবে গেছে? তো এটা যদি বুঝতে পারবেন যে আসলে এটা ডায়রিয়ার কারণে হচ্ছে নাকি অন্য কিছু কারণে হচ্ছে। এবং ম্যালনিউট্রিশনের মা যদি বলেন না আমার বাচ্চার চোখ ডাবা আরো ডেবে গেছে হঠাৎ করে, মনে করছে খুবই সাবধান এটা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে নট অ্যাবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্ক পোরলি। আমি এটা বলেই ফেলছি যে বাচ্চা আনকনসিয়াস, বাচ্চা খাবে কি, বাচ্চা খাবার সারতেছে, বাচ্চা খাইতে পারতেছে না। ওকে, স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি। তো আমি চটপট করে বলে দিই 4টা সাইন, আপনারা সবাই আমার সাথে একদম মুখস্থ করে বলে ফেলেন। লেথার্জি আনকনসিয়াসনেস, সানকেন আইস, নট অ্যাবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং প্রপারলি, স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি। আচ্ছা, তো এখানে আমি কিছু জিনিস বলে দিই। স্কিন পিঞ্চ কথাটা কি? আমি দেখছি কি প্রায় সময় না
এই স্টুডেন্টরা, আমি তো রেজিস্ট্রারও ছিলাম, সিও ছিলাম, তো দেখা যাচ্ছে যদি বলা হয় যে ডিহাইড্রেশন দেখা হতো বাবা, ওরা করবে কি প্রথমেই পেটটা থেকে ধরবে। হ্যাঁ, বাচ্চাদের পেটটা চিমটি থেকে এত মজা, বাচ্চাদের পেটটা চিমটি দেওয়ার থেকে আপনি আর চোখ টোক দেখেন, সবকিছু দেখেন। আচ্ছা, আর যখন হচ্ছে কি আপনারা স্কিন পিঞ্চ করবেন, করবেন কি ধরেন নাভির প্যারালালে আপনি হচ্ছে স্কিন পিঞ্চ করবেন, নাভিটা এই যে আম্বিলিকাস প্যারালালে আপনি যে পিঞ্চ করবেন, পিঞ্চ করবেন যখন আপনি এই লেয়ারটা নিয়ে আপনি ধরবেন এক সেকেন্ড, লেয়ারটা সম্পূর্ণ হাতে নিবেন, দুই আঙ্গুলের মাঝে নিবেন লেয়ারটা নিয়ে, তারপর হচ্ছে এই দেখেন আমার হাতটা দেখেন, বৃদ্ধ আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝে নিয়ে আপনি এক সেকেন্ড করে টান দিবেন, তারপর ছেড়ে টান দিবেন, শুধু ধরলেই হয়, একটু উঠাবেন, ছেড়ে দিবেন। যদি দেখা যায় যে 2 সেকেন্ডের বেশি স্কিন পিচটা নরমাল হতে সময় লাগে, তাহলে কিন্তু স্কিন পিচ গোজ ব্যাক ভেরি স্লোলি। ওকে, এটা সেভিয়ার ডিহাইড্রেশন চলে গেল। এখন আসতেছি যেটা সাম ডিহাইড্রেশন। সাম ডিহাইড্রেশন ক্ষেত্রে বাচ্চা রেস্টলেস ইরিটেবল থাকবে। যেমন একটু আগে যেমন বাচ্চা একদম নেতা করছিল, এখানে বাচ্চারা না করে খুব মানে কাঁদতেছে, সে চিৎকার করতেছে, সে কি চাইতেছে সে বুঝতেছে না। আপনি যদি দেখা যায় যে কিছু একটা দিচ্ছেন পানি, সে খোকো খোকো করে খাচ্ছে, সে খুব ভিতরে চেষ্টা তার আছে, আপনি তাকে একটা খাবার মানে কিছু দেন তাকে খাওয়ার জন্য। এটা হচ্ছে কি, এই দেখেন ড্রিঙ্কস ইগারলি অর থার্স্টি। সানকেনাইজ সিভিয়ার ডিহাইড্রেশন কমন, এখানেও কমন। ঠিক আছে, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি, মানে হচ্ছে কি 2 সেকেন্ডের বেশি সময় নিবে না, বাট হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে থাকবে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সাম ডিহাইড্রেশন। তারপর হচ্ছে নো ডিহাইড্রেশন, মানে উপরে কোনো সাইন ওরকম নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমার এখানে বাচ্চার আমি যদি স্কিন পিচ দেখছি, আমি যদি তার চোখে বাচ্চা ভালো করে দেখতেছি না, বাচ্চাটা প্লেফুল আছে। আচ্ছা, বাচ্চাটা আমি চোখ দেখতেছি, বাচ্চাটা না, বাচ্চার চোখ ঠিক আছে। তারপরে আমি বাচ্চা খেতে দিলাম, বাচ্চা খাচ্ছে আবার খাচ্ছে না, একদম ফার্স্টই খাচ্ছে তা না, খাচ্ছে। তারপর ধরুন হচ্ছে কি বাচ্চাটা ওই মানে তার সমস্ত কিছু যে স্কিন পিচের কথা আমি টান দিলাম, 1 সেকেন্ড সাথে সাথে চলে গেল, নো ডিহাইড্রেশন। ওকে, তো আপনাদের কিছু টিপস দিই যে আপনারা তো সামনে বড় বড় চাকরি করবেন, গ্রামের মধ্যে যাবেন, আসলে প্র্যাকটিক্যালি অনেক কিছু সম্ভব হয় না, এক চোখে অনেক কিছু দেখে বুঝতে হয়। আপনি বাচ্চাটা যদি দেখেন যে বাচ্চার জিহ্বাটা টানটা ড্রাই হয়েছে, শুকনো হয়ে আছে, বাচ্চাটার চোখটা মনে হচ্ছে জল জল করতেছে না, ড্রাই হয়ে আছে, আপনি বুঝবেন যে বাচ্চাটা ডিহাইড্রেশন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আপনি এই পয়েন্টগুলো কিন্তু খুব মুখস্থ রাখবেন, পরীক্ষাটা একদম ধরবে। সিভিয়ার ডিহাইড্রেশন, সাব ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন। আমি ট্রিটমেন্টে যাচ্ছি না, ট্রিটমেন্টে না পারলে ওষুধ ফেল করায় না, তবে ফেল এই যে আইসিআই তে ট্রিটমেন্ট না পারতে হয়। হ্যাঁ, কিন্তু যদি আপনি এই ক্লাসিফিকেশন না পারেন, আপনাকে ফেল করা দিবে, কেউ মাফ করতে পারবে না। আচ্ছা, একটা ইনফরমেশন দিই, আমরা কিন্তু পারসিস্টেন্ট ডায়রিয়ার কথা বলছিলাম, যে 14 ডেজ এর বেশি যদি ডায়রিয়া হয় সেটাকে পারসিস্টেন্ট ডায়রিয়া বলে। তো দেখা গেছে যে যারা এক্সপোজ টু ব্রেস্ট ফিডিং বেবি তাদের সঙ্গে পারসিস্টেন্ট ডায়রিয়া হয় না। ডিসেন্ট্রি, আপনার কয়জন ডিসেন্ট্রি বানানটা একটু দেখে নিন, ডিসেন্ট্রি বানানটা কিরকম। ডিসেন্টেরি উচ্চারণটা ডিসেন্ট্রি। আচ্ছা, ডিসেন্ট্রি ইজ স্পেশাল সিভিয়ার ওয়ার ম্যালনারিশ, যারা অপুষ্ট করতেছে, যারা হচ্ছে গিয়ে এই ডেভেলপ ক্লিনিক্যালি এভিডেন্ট ডিহাইড্রেশন ডিউরিং দ্যার ইলনেস, এই ম্যালনারিশড অবস্থায় বা যে কোনো অবস্থা অসুখের অবস্থায় যদি সে হঠাৎ করে এই আমাশা নিয়ে থাকে, যারা বুকে দুধ খায় না, তারপর হচ্ছে কি মানে এই জিনিসগুলোতে আমরা ডিসেন্ট্রিটা খুব খেয়াল রাখবো যে তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর ডিসেন্ট্রিটা যেরকম মানে নিউট্রিশন যেরকম সমস্যা ঘটায়, একটু ওয়াটার এড়াই দেওয়া হয়। মানে ডিসেন্ট্রি যার হয় সেসব বাচ্চাদের কিন্তু প্রায় সময় বিভিন্ন রকম জিঙ্ক ভিটামিন ক্যাপসুল দিতে হয়, কারণ সে তারা কিন্তু একটু নিউট্রিশন অভাব হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যাদের কিন্তু মিজেলস হয় মানে হাম আছে, আমি প্রায় সময় মিস করে যাই, আপনার বাচ্চার কি মা এখন কিন্তু বাচ্চার হামের কোনো লক্ষণ নেই, তো আপনার বাচ্চা কিন্তু মাকে জিজ্ঞেস করবেন রিসেন্টলি থাকে, মা আপনার বাচ্চা কি গত 3 মাসের মধ্যে হাম হয়েছিল? হ্যাঁ, মিজেলস বললে বোঝে না, বলে যে হাম, হাম বলতে হবে। আচ্ছা, এবার আসি জ্বর। জ্বরটা হচ্ছে চিলড্রেন ইজ কনসিডার টু হ্যাভ ফিভার ইফ দেয়ার বডি টেম্পারেচার ইজ অ্যাবোভ 99.5 ডিগ্রি ফারেনহাইট এক্সিলারি টেম্পারেচার। তো আমি একটা জিনিস বলি যে আমরা সাধারণত দেখা যায় কি আমরা সবাই টেম্পারেচার মাপে হচ্ছে কি মানে মুখে দেই, এক্সিলারি দেওয়ার সময় কিছু কিছু নিয়ম আছে, যেমন আমরা করি কি এই ধরুন এটা একটা থার্মোমিটার, তো দেখা যায় আমরা এভাবে করে দিয়ে রাখি। হ্যাঁ?
তো আসলে হচ্ছে আপনি এই যে পারদের যে স্টিলের অংশটা সেটা এখানে দিয়ে এভাবে করে বাচ্চা এই হাতটা এভাবে ধরে রাখবেন 3 মিনিট, তারপর আপনি টেম্পারেচার দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি তার মানে 99.5 ডিগ্রি ফারেনহাইট এক্সাক্ট টেম্পারেচার, বেশি হলে সেটাকে ফিভার আমরা ধরবো। আচ্ছা, child presented with fever should be assessed for stiff neck, runny nose আর measles। এই তিনটে আমরা খেয়াল করবো। তো এখানে এটাই লেখা আছে, আমি যেটা টানা বলতেছি যে কি কি জিনিস জিজ্ঞেস করবো, কতদিন ধরে জ্বর, 7 দিনের বেশি কিনা, বাচ্চাটা গত 3 মাসে তার হাম ছিল কিনা, বাচ্চাটা কোনো ম্যালেরিয়া অঞ্চলে গেছিল কিনা, বাচ্চাটার কোনো মানে বলে ঘাড় শক্ত হয়ে গেছে কিনা আপনি দেখবেন, ফিল করবেন। আচ্ছা, তার নেক রিজিডিটি দেখবেন, রানি নোজ আছে কিনা, সবকিছু আমি আগেই বলছি। তারপর আরো কিছু আছে মিজেলস এর কিছু কমপ্লিকেশন আমি সামনে আসতেছি বলবো আপনাদের। আচ্ছা, তো একটা একটা বাবু যদি ম্যালেরিয়া রিস্ক এরিয়াতে গত 1 মাস ধরে থাকে, তো আমি কিন্তু কিছু কিছু জিনিস তাকে আমি অবশ্যই খেয়াল করবো। সেটা হচ্ছে বাচ্চাটা কোনো জেনারেল ডেঞ্জার সাইন আছে কিনা এবং স্টিফ নেক আছে কিনা। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। বাচ্চাটা কিন্তু এরকম শক্ত হয়ে কিন্তু সেরেব্রাল ম্যালেরিয়া হতে পারে, মেন্ডেস হতে পারে, তা আমার খেয়াল রাখতে হবে বাচ্চার ঘা শক্ত আছে কিনা। আর অন্য জেনারেল ডেঞ্জার সাইন আছে কিনা, ধরো ভেরি সিভিয়ার ডিজিজ, হ্যাঁ, এটা কিন্তু সিভিয়ার ম্যালেরিয়া কিন্তু পরে। আচ্ছা, আর কিছু ফিভার, বাচ্চাটা দেখা গেল কি আপনার ওই আমরা ম্যালেরিয়া অঞ্চলে আছে, বাচ্চাটার জ্বরও আছে, আমরা বলি ব্লাড স্যাম্পল এক্সামিনেশন র্যাপিড টেস্ট যদি পজিটিভ থাকে সেটা ম্যালেরিয়া। ওকে, আর এবার আসছে ফিভার ইন নো ম্যালেরিয়া ডিস এরিয়া। আপনি যদি কোনো ডেঞ্জার সাইন মানে আপনি যদি কোনো ডেঞ্জার সাইন থাকে এবং সাথে যদি ঘা শক্ত থাকে, তাহলে সেটাই ভেরি সিভিয়ার ফিভার ডিজিজ। কারণ এখন আমাদের ঢাকা শহরে কারো যদি এরকম মানে মেনিনজাইটিস নিয়ে আসে, সে কোনো পাহাড়ি এলাকায় থাকে না, কারণ সেটাও ভেরি সিভিয়ার ফিভার ডিজিজ, নট ম্যালেরিয়া বাট ভেরি সিভিয়ার ফিভার ডিজিজ। আর যদি দেখা যায় যে এই ফিভার কোনো যদি কোনো জেনারেল সাইন না থাকে, নো স্টিফনেস, না ঘাড় কোনো স্টিফনেস নাই, তখন তখন শুধু আমি ক্লাসিফিকেশন করবো কি শুধু ফিভার, অনলি ফিভার। আচ্ছা, এবার আসলে আমরা মিজেলস এর ক্ষেত্রে হাম। হাম জিনিসটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। মিজেলস এই জিনিসটা কেন আমাদের খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়, কারণ হামে যদি আপনার বাচ্চা এফেক্টেড হয়ে যায়, বাচ্চাটা ইমিউন সাপ্রেস হয়ে যায়, এই বাচ্চার ইমিউন সাপ্রেস থেকে পরবর্তী হাম থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে, বাচ্চার মেনিনজাইটিস হতে পারে, বাচ্চার বিভিন্ন রকম কমপ্লিকেশন। হামটাকে খুবই খুবই ইম্পর্টেন্ট দেওয়া হয়। আচ্ছা, হামের ক্ষেত্রে আমি যদি বলা হয় যে আমি হামে কি কি জিনিস দেখবো, আমি দেখবো প্রথমে প্রত্যেকটা রোগীতে এই জেনারেল ডেঞ্জার আছে কিনা। তারপরে বাচ্চাটা হামে যে চোখে ক্লাউডিং অফ কর্নিয়া হয়েছে, কর্নিয়াটা ঘোলা হয়ে গেছে কিনা সেটা, কিংবা মুখের ভিতরে প্রচন্ড আলসার হয়েছে কিনা, সেটা হচ্ছে সিভিয়ার কমপ্লিকেটেড মিজেলস। হ্যাঁ, আচ্ছা, আর যদি দেখা যায় যে না চোখটা ঘোলা না, কিন্তু চোখে মনে হচ্ছে পুষ পড়তেছে, বাচ্চার চোখের এই জায়গাটা আঠা আঠা লেগে আছে, হ্যাঁ, আচ্ছা, কিন্তু বাচ্চার চোখটা মানে এরকম মানে ঘোলা না, বাচ্চাটা দেখতে পারতেছে হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু যেটা ক্লাউডিং মধ্যে পড়লে সে বাচ্চা দেখা যায় অস্থির হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে মুখের ঘা, মুখের ঘাটা এটা একটু আপনি অ্যাজাম্পশনের ব্যাপার যে বেশি ঘা নাকি আপনার। তো আপনি যদি দেখেন যে না কত ঘা না, তাহলে আপনি মিজেলস উইথ আই ও মাউথ কম্বিনেশন দিতে পারেন। ওকে, আর যদি দেখেন যে মিজেলস গত 3 মাসের মধ্যে হয়েছে, এখন আছে 3 মাসের মধ্যে আছে শুধু মিজেলস, আমি চিকিৎসার ট্রিটমেন্ট আসলে পরে বোঝা যাচ্ছে একসাথে এত পড়ায় আসলে মাথা ঢুকবে। তারপরে ইয়ার প্রবলেমস, ইয়ার প্রবলেমসটা কি, টেন্ডার সোয়েলিং বিহাইন্ড দ্য ইয়ার। আপনি যদি এই কানের এই জায়গা এখান থেকে আপনি যখন বাচ্চাকেও মা বলতেছে আমার বাচ্চা তো কাঁপতেছে এরকম, কানে ব্যথা বারবার কানটা দেখাইতেছে এরকম, আপনি এখান থেকে আস্তে আস্তে শান্তি দেখবেন যে বাচ্চার এই জায়গাগুলো কি, তাহলে সেটা হচ্ছে কি মাস্টার্ডাইটিস। ওকে, মাস্টার্ডাইটিস খুব ইম্পর্টেন্ট, মাস্টার্ডাইটিস থেকে অনেক বড় ইনফেকশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখবেন যে বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে মা আপনি কানটা দেখবেন যে বাচ্চার কি মানে এই যে পুষ পড়তেছে এটা কি 14 দিনের বেশি নাকি, হ্যাঁ, তখন যদি বলে যে 14 দিনের কম, হ্যাঁ, আর বাচ্চা তো বলবে মা তো বলবে বাচ্চার কানে ব্যথা, বাচ্চা ধরতে দিবে না কান, তাহলে হচ্ছে একু ইয়ার ইনফেকশন। আর যদি দেখা যায় যে বাচ্চার 14 দিনের বেশি পানি পড়তেছে কান থেকে বা পুষ পড়তেছে, ঠিক আছে, সেটাকে হচ্ছে ক্রনিক ইয়ার ইনফেকশন। একটা হচ্ছে কি নো ইয়ার পেন, নো পারসিস্টেন্ট, নো ইয়ার ইনফেকশন, কোনো ট্রিটমেন্টই দরকার নাই। এটা অনেক সময় গার্জিয়ানরা মানে মনে করে আমাদেরকে দেখতে হবে, ডক্টরদের দেখতে হবে যে আসলে বাচ্চাটা আসলেই কোনো কানে সমস্যায় আছে কিনা।
আচ্ছা, তো আমি কি আবার রিপ্লেস করবো? আমি বলতেছি যে আমরা এতক্ষণ কিন্তু জেনারেল ডেঞ্জার সাইন এবং মেইন সিমটমস গুলো কিন্তু আমি বললাম। তাছাড়াও কি কিছু জিনিস আছে না, যেমন তারপর আমি কি দেবো, জেনারেল সাইন থেকে আমি তার নিউট্রিশনটা অ্যাসেস করবো। নিউট্রিশনটা অ্যাসেস একটা বড় একটা জিনিস। আপনাকে আমরা বিভিন্ন শূন্য থেকে 6 মাস থেকে পরে আমরা বিভিন্ন রকম জেড স্কোর দিয়ে আমরা হচ্ছে কি নিউট্রিশনটা দেখি যে বাচ্চা কোন নিউট্রিশন স্ট্যাটাসে আছে, বাচ্চা কি সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন আছে না মডারেট একুট ম্যালনিউট্রিশন আছে। তা আমি সেই অনুযায়ী আমরা ক্লাসিফাই করবো, ক্লাসিফিকেশন করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবো। যদি আমাদের যে সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন থাকে তখন আমরা হচ্ছে সেটা আমরা আর্জেন্ট হসপিটালাইজেশন ব্যবস্থা করে বাচ্চাটাকে কিছুটা আমি স্ট্যাবল করে তারপর বাচ্চা কি খাবে সেভাবে তাকে হোম ট্রিটমেন্ট করবো। ঠিক আছে? ইমিউনাইজেশন স্ট্যাটাস, এই যে বাংলাদেশে এত রোগ কমে আসছে, এটা কিন্তু অবশ্যই আমাদের ভ্যাকসিনেশন সফলতার একটা লক্ষ্য। এই যে ভ্যাকসিনেশন সফল না হতো অনেক রোগ থাকতো। এই যে ডেথ রেট কমে আসছে আমাদের ভ্যাকসিন সফল দেখে আমরা কিন্তু হচ্ছে আমাদের। এই যে দেখেন আমাদের এখন করোনা নিয়ে অনেক কথা হচ্ছে না, আমরা সবাই আছে একটা ইমিউনাইজেশন তার হয়েছে কিনা। তো এই বাচ্চাদের প্রত্যেকটা, আমি কিন্তু শিশুদের কথা বলতেছি, আপনি ইমিউনাইজেশন ক্ষেত্রে আমার প্রথমেই করি কি বাচ্চাটার এই ধরনের একটু 3 মাসের পরে দেখা যায় বাচ্চার এই যে বিসিজি টিকা, এটা আমরা দেখি যে বাম হাতে তার কোনো বিসিজি টিকার সাইন আছে, কিছু ফুলা আছে কিনা, কিছু কিছু মানে তারপরে ডিসি কিনা দেখি। এই যে কত ইম্পর্টেন্ট বিসিজি টিকাটা। বিসিজি টিকাটা আমরা সবাই বলেন তো বিসিজি টিকাটা কখন দেয়? বিসিজি টিকা দেওয়ার আইডিয়াল নিয়ম হচ্ছে জন্মের পর, কিন্তু অনেক মানুষ দেওয়া হয় না। কিন্তু আসলে কি যত আর চেষ্টা করুন তত তাড়াতাড়ি বিসিজি টিকাটা দিয়ে দেওয়া যায়। আপনার বাচ্চাটাকে এত আপনি আনসেফ রাখবেন কেন জীবাণু থেকে, বিসিজিটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপর আপনি বাচ্চার ফিডিং প্রবলেমস দেখবেন। ফিডিং প্রবলেমস বলতে অনেক সময় বাচ্চার মারা একদম বেশি পড়তে থাকে, আমার বাচ্চা খায় না খায় না খায় না। তো মারা বললে আপনি একটু কানে নিবেন, শুনবেন বাচ্চাটা। তো নানা রকম কোশ্চেন জিজ্ঞেস করে ফিডিং প্রবলেমটা আমাদের হচ্ছে গিয়ে দেখা হয় যে বাচ্চা আসলেই খাবার সমস্যা আছে কিনা। ভিটামিন এ স্ট্যাটাস, ভিটামিন এ আপনারা কি জানেন যে আপনার যে স্টুডেন্ট আসলে আপনি ছোট ছোট বাচ্চা না থাকে ভিটামিন এ খায়, কে খায় না খায় আমরা জানি না। 6 মাসের পর থেকে কিন্তু ভিটামিন এর ক্যাম্পেইন চলে। ভিটামিন এর সাথে একটা আপনার অ্যান্টি ডিওয়ার্মিং একটা ট্যাবলেট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। ভিটামিন এ যেটা 6 মান্থ টু 5 ইয়ার্স, 6 মান্থ 1 ইয়ার, সেটা হচ্ছে আপনার 1 লাখ, আর হচ্ছে গিয়ে ওয়ান ইয়ার থেকে পরে 2 লাখ। তো এই যে টিকাটা আপনি জিজ্ঞেস করতেন যে মা আপনার বাচ্চাকে কত 6 মাসে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে? যদি না দেওয়া হয়ে থাকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? আর ডি ওয়ার্মিং মানে হচ্ছে কৃমি। বাংলাদেশের ওয়েদারটা এরকম যে কৃমিটা খুবই কমন। তো আমাদের বাচ্চাদের কৃমি ওষুধ দেওয়া হয় তাহলে 1 বছরের উপরে বাচ্চাদের কৃমি ওষুধটা দেওয়া হয়। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে বাচ্চার কৃমি। তো আমরা একবার বলে থাকি যে জেনারেল ডেন্টাল সাইন গেলেও আমরা কি কি আপনারা আপনার মনে করতে থাকেন জেনারেল ডেন্টাল সাইন কি কি। তারপর আসেন যে মেইন সিমটমস কি কি ছিল সেটা মনে রাখেন। তারপর অ্যাসেস নিউট্রিশন, ইমিউনাইজেশন স্ট্যাটাস, ফিডিং প্রবলেমস, ভিটামিন এ স্ট্যাটাস এন্ড ডি ওয়ার্মিং। ওকে, আচ্ছা, এখন একটু আবার 0 ডে টু আপ টু 2 মাস, হ্যাঁ, এখানে মানে কি কি হইতে পারে? সিরিয়াস ব্যাকটেরিয়া ইনফেকশন, এখানে বিভিন্ন কিছু আমাদের দেখতে হবে। এটা একটু রিক্যাপিচুলেট করতেছে আপনাদের কাছে, যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে বাচ্চা খিঁচুনি হতে পারে, বাচ্চাটা হচ্ছে ফাস্ট ব্রিদিং থাকতে পারে, বাচ্চাটা সিভিয়ার চেস্ট ইনজুরি থাকতে পারে, নেজাল ফ্লেয়ারিং থাকতে পারে। নেজাল ফ্লেয়ারিং কি বুঝেন? নেজাল ফ্লেয়ারিং হচ্ছে যে নাকের যে ডিটেইল আছে না, এটা বাচ্চার এফেক্ট করবে। বাচ্চা শ্বাস নিতে পারতেছে না, বাচ্চার এই জায়গাটা নড়বে। এটা খুব একটা মানে একদম খুব ইম্পর্টেন্ট সাইন। আমি এক চোখ দেখা বুঝতে পারতেছি যে বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর হচ্ছে গ্রান্টিং। আর গ্রান্টিংটা যদি আপনি হসপিটালে দেখা যায়, সরকারি হাসপাতালে অনেক রকম আওয়াজ থাকে, সে আওয়াজের মধ্যে সে শুনতে পারেন। আপনি একটু গ্রান্টিং শুনতে বাচ্চার কাছে দেন, আপনি কিন্তু বাচ্চার গ্রান্টিং এর আওয়াজটা শুনতে পান। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ছোট বাচ্চার নাভির চতুর্দিকে আম্বিলিকাল রেডনেস আছে কিনা সেটা আপনি দেখবেন। অনেক সময় দেখা যায় যে কি বাচ্চার নাভিটা পড়ে গেল, তো মানে নাভির জায়গাটা আছে ঠিক আছে, ওটা ঠিকঠাক নেকড়ে শস্য পড়ে যায়, কিন্তু আশেপাশে আপনি একটু ফিল করবে সেই জায়গাটা একটু গরম আছে কিনা, বাচ্চাটা মানে বাচ্চা ধরলে ব্যথা পায় কিনা, ওখান থেকে কোনো বাজে গন্ধ বেরোচ্ছে কিনা, এটা একটা আমেরিকার ইনফেকশন লক্ষণ কিন্তু। ঠিক আছে? বাচ্চাটার শরীরে বিভিন্ন রকম স্কিনে পাস্টুল থাকতে পারে, বাচ্চাটা লেথার যে প্রাণকোষ থাকতে পারে,
আর বাচ্চাটা মুভমেন্টটা কম হতে পারে। তাহলে কি এগুলো দেখে আমি একটা পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন আমি বুঝতে পারবো। আচ্ছা, তারপরে যদি আমার উপরে গুলা নাই, ঠিক আছে, তো একটা কথা যেমন উপরে তো লেখা আছে যে আম্বিলিক্যাল রেডনেস এক্সটেন্ডিং টুয়ার্ড টু দি স্কিন, মানে একেবারে আম্বিলিক্যাল যে রেডনেসটা আছে সেটা একেবারে পুরো মানে আরো স্কিনে ছড়াচ্ছে এরকম। এখানে হচ্ছে কি যদি শুধু আম্বিলিকাস রেড হয়ে থাকে, সামান্য একটু পাস বের হচ্ছে বা স্কিন পাস হচ্ছে, তখন সেটা হচ্ছে শুধু লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন না। আচ্ছা, এখন জন্ডিস, জন্ডিসটা আমি হচ্ছে গিয়ে কেন এখানে বলতেছি 0 to 2 months জন্ডিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার অনেক সময় আপনি তো ফাইনাল ইয়ারে পড়ার কথা যে আমাদের ভাগ করে যে জন্ডিস এই প্রথম দিনে কি কোনটা অ্যাবনর্মাল, 3 দিনে কোনটা অ্যাবনর্মাল, 7 দিনের পর কোনটা অ্যাবনর্মাল, এমন ধরি না আমরা। আচ্ছা, তো এক্ষেত্রে আমি কিন্তু চিন্তা করবো যে একটা বাচ্চা দেখা গেল কি প্রথম দিনই তার জন্য শরীরটা হলুদ হয়ে আছে, হ্যাঁ, মানে আপনি বুঝতে পারতেছেন সেটা ফুলা ফুলা একটা হলুদ হয়ে আছে, আপনি কি চট করে মাথায় রাখবেন আরে চিন্তা করতে হতে পারে, তাছাড়া আরো কিছু ডিজিজ আছে। কিন্তু এই যে যেহেতু আপনি চিন্তা করছেন আপনি একটা গ্রামের মানুষ, আপনি গ্রামে হেলথ কেয়ার প্রোভাইডার, আপনার মাথার মধ্যে একটা আরএচ ইনকাম কিন্তু আপনি একটু চিন্তা করবেন যে এই কারণ হতে পারে, ঠিক আছে। আর যদি দেখা যায় যে না কতটা না, কিন্তু আবার যদি দেখা যায় না বাচ্চার ওই জন্ডিসটা ৩য় দিন আসছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, সেটা একটু ফিজিওলজির জন্য বাচ্চা খেয়াল রাখবে, বাচ্চা সেই মুহূর্তে বাচ্চা দুর্বল কিনা, বাচ্চা খাইতে পারে কিনা, বাচ্চাটার নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি নর্মাল কিনা, সেটা আপনার খেয়াল রাখবেন যে বাচ্চাটা এলে জন্ডিসটা খেয়াল রাখবেন। যদি জন্ডিসের বাচ্চা সেই জন্ডিসের সাথে বাচ্চা সবকিছু দুর্বল হয়ে যাচ্ছে তখন আমি মনে করি ক্লিনিক্যাল জন্ডিস। ওকে, আমি আরো ডিপে ঢুকলাম না, জন্ডিস একটা ক্লাস নেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু আইএমসিএফ থেকে সেটা আমি বললাম যদি 24 ঘন্টার আগে যদি আপনি জন্ডিস দেখেন অথবা 14 দিনের পরে যদি আপনার বাচ্চা শরীর হলুদ হয়ে আছে তাহলে কিন্তু জন্ডিস ধরে নিচ্ছে, এটা সিভিয়ার জন্ডিস ধরবে, হ্যাঁ, যে কোনো একটা ক্লিনিক্যাল আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি যদি পামস এন্ড সোল, আপনি যদি এই পামে এবং সোলে জন্ডিস আছে আর ওরকম শরীরে নাই, হ্যাঁ, আপনার একদম পুরো বডিতে সব রকম, তখন আপনি শুধু জন্ডিস থাকতে পারে, ঠিক আছে। পামস এন্ড সোর্স আমি বলি যে বডি জন্ডিস পাম এন্ড সোর হচ্ছে কি আপনার ইয়েলো না, সরি, পাম এন্ড সোর হচ্ছে ইয়েলো না, কিন্তু আপনার শরীরে জন্ডিস দেখতে পারেন। আর ছোট বাচ্চার জন্ডিসটা আমরা দেখি এটা একটু নিয়ন্ত্রণ ধরে আমরা 1001, 1002, 1003 একটু ধরেন, এটা আমি একটু সিআরটি দেখে নিলাম, আর সাথে সাথে আমি যখন আমি এই এখান থেকে একটু উঠালাম তখন কিন্তু দেখতে পেলাম তার শরীরটা কিন্তু হলুদ, ঠিক আছে, এই 4 নাম্বার উপর। তো এইটা থেকে জল দেখা যায়, খালি চোখেও দেখা যায়। তো যারা এই আইএমসি সাধারণত এত আমাদের মতো এত কিছু স্পেসিফিকলি না, তো চোখে দেখা তো বোঝা যায়, পাম্পস এন্ড সোল যদি না হয় অন্য জায়গায় যদি জন্ডিস মনে আচ্ছা ঠিক আছে, তখন আমি মাটাকে বলবো যে বাড়িতে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কখন আমাদের কাছে আসতে হবে, কখন ফলো আপ করতে হবে, ঠিক আছে।